আশ্রমের ক্রমোন্নতি। আশ্রমে পৌঁছিয়া স্বামী অখণ্ডানন্দ দেখিলেন, একনিষ্ঠ ত্যাগী কর্মী চবেজি কঠিন রোগে আক্রান্ত। একাদিক্রমে প্রায় 6 বৎসর কাল শ্রদ্ধা ও প্রীতির সহিত চবেজি সর্বতোভাবে আশ্রমবাসীদের সেবা করিয়া আজ রোগশয্যায় শায়িত। ইহাতে অখণ্ডানন্দ যার পর নাই ব্যথিত হইলেন। ভালো ডাক্তারকে দেখাইয়া ঔষধপথ্য ও সেবা শুশ্রূষাদির ব্যবস্থা করিলেন। স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ এই সময়ে আশ্রমে আসিয়া কিছুদিন থাকেন এবং কাজে কর্মে তাহাকে সহায়তা করেন। চবেজির অসুখের পর উপযুক্ত পাচকের অভাবে অখণ্ডানন্দ নিজেই রন্ধন কার্যের ভার গ্রহণ করিলেন। সকালে শয্যা ত্যাগ হইতে শুরু করিয়া শয়নের পূর্ব পর্যন্ত বালকগণের আবশ্যকীয় দেখাশোনার সহিত গৃহস্থালির বিবিধ কাজকর্ম তাহাকেই করিতে হইত। কখনো আশ্রমে আগত পরিদর্শকগণের সহিত আলাপ করিতেছেন, কখনো বিদ্যালয়ের শিল্প বিভাগগুলি দেখিয়া আসিতেছেন, আবার রাত্রি জাগিয়া চিঠিপত্র লেখা, হিসাব রাখা ও লেখাপড়ার চর্চাদি নিয়মিতভাবে করিতেছেন। দিবা রাত্রি এত কর্মব্যস্ত থাকিলেও তাহার ক্লান্তি বোধ হইত না বা বিরক্তি ভাব আসিত না। তীব্র কর্মশীলতার মাঝেও তাহার অন্তরে গভীর প্রশান্তি বিরাজ করিত। অবৈতনিক বিদ্যালয়টি নিম্ন প্রাথমিক পর্যন্ত ছিল। 1902 খ্রিস্টাব্দের বার্ষিক পরীক্ষায় 3টি বালক প্রশংসার সহিত উত্তীর্ণ হয়। তন্মধ্যে আশ্রমের একটি বালক বৃত্তি পায় বলিয়া বিদ্যালয়টি উচ্চ প্রাথমিকে পরিণত হয়। 3 জন শিক্ষক বিদ্যালয়ের কার্য পরিচালনা করিতে থাকেন। এই সময় হইতে সরকারি সাহায্য কিছু বাড়িতে থাকে। বিদ্যালয়ে ছাত্র সংখ্যাও বাড়িতেছে। বিদ্যালয়টি কিন্তু সংকীর্ণ। প্রশস্ত নূতন গৃহ নির্মাণের প্রস্তাব চলিতেছে। গ্রামের যে সকল নিরক্ষর কৃষক সারাদিন পরিশ্রম করিয়া উদরান্নের সংস্থান করে, তাহাদের অনেকেরই একটু লেখাপড়া শিখিবার ইচ্ছা। এরূপ 20-25টি বয়স্ক ছাত্র লইয়া অখণ্ডানন্দ আশ্রমে নৈশ বিদ্যালয় আরম্ভ করেন। এই নৈশ বিদ্যালয়ের প্রাত্যহিক কার্যকাল ছিল 3 ঘণ্টা এবং দিবা বিদ্যালয়ে সকালে 4 ঘণ্টা ব্যাপী পঠন পাঠন চলিত। ইহা ছাড়া আশ্রমভুক্ত ও গ্রামের বালকগণ মধ্যাহ্নেই বিভিন্ন শিল্প বিভাগে শিল্প শিক্ষা করিত। সকল ছাত্রই প্রতিদিন বৈকালে অন্তত আধ ঘণ্টা কাল মিলিত হইয়া নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা করিত। হাডুডু বা কাবাডি খেলায় সর্বাঙ্গের ব্যায়াম হয়। দরিদ্র গ্রামবাসীর মধ্যে অখণ্ডানন্দ এই সকল দেশি খেলা প্রবর্তনেরই পক্ষপাতী ছিলেন। তিনি প্রথম প্রথম নিজেও সকলের সঙ্গে খেলিতেন, পরে মধ্যস্থ থাকিতেন। মহুলা গ্রামে পূর্বে লাঠি খেলার অনেক দল ছিল, পরে সেই সব দল ভাঙিয়া যায়। তাহাদের জনৈক পাকা খেলোয়াড়ের সাহায্যে গ্রামের যুবকগণকে ও আশ্রমের বালকগণকে লাঠি খেলা শিখাইবার ব্যবস্থা করা হয়। লম্ফন, ডন, কুস্তি প্রভৃতি বিবিধ ব্যায়াম আশ্রমে প্রচলিত হয়। সংঘবদ্ধভাবে শরীর চর্চার ব্যাপারে লালগোলার রাজা ও শ্বেতাঙ্গ ব্যবসায়ীগণ অখণ্ডানন্দের পৃষ্ঠপোষক ছিলেন। শুধু ব্যক্তিগত জীবনে নয়, জাতীয় জীবনেও ব্যায়াম অনুশীলনের যথেষ্ট প্রয়োজন আছে। দেশের ভবিষ্যৎ আশা ভরসা যুবক ও ছাত্রগণের যাহাতে পুরুষোচিত শক্তি, সাহস ও তেজস্বিতা বৃদ্ধি পায় এবং ভয় ও আলস্য দূর হয়, এই উদ্দেশ্যে অখণ্ডানন্দ স্বামী বিবেকানন্দের জাতি গঠনমূলক আদর্শ কার্যে পরিণত করবার জন্য 1903 খ্রিস্টাব্দের জুলাইয়ে আশ্রমে বিবেকানন্দ সমিতি প্রতিষ্ঠা করেন। তারিখটি ছিল 12ই জুলাই।
বিবেকানন্দ সমিতির শুভ উদ্বোধন দিবস হইতে স্বামীজির পবিত্র স্মৃতি রক্ষার জন্য বালক ও যুবকগণের দেশীয় শস্ত্রবিদ্যা ও ব্যায়াম শিক্ষা দিবার কাজ আরম্ভ হইল। এই উপলক্ষে স্বামীজির আদর্শ বর্ণনা প্রসঙ্গে অখণ্ডানন্দ লিখিয়াছেন, পূজ্যপাদ স্বামীজির সকরুণ পবিত্র হৃদয়ে সদা যে চিন্তায় আকুল হইত এবং যে কার্য সাধনের জন্য তিনি আপন অমূল্য জীবন এককালীন সমর্পণ করিয়া অলৌকিক ত্যাগ ও হৃদয়বত্তার পরিচয় দিয়াছেন, এবং তিনি যে মহাব্রত আরম্ভ করিয়া আপন যথা সর্বস্ব দান করিয়াছেন, সেই মহাব্রত উদযাপন করাই আমাদের কর্তব্য। বহুজন হিতায় বহুজন সুখায় প্রাণাত্যয়েপি পরকল্যাণ চিকীর্ষবঃ। সেই ব্রত উদযাপনের এই যে মহামন্ত্র আমরা তাহার নিকট পাইয়াছি, তৎসাধনে যেন আর বিলম্ব না করি। ত্যাগরূপ শানিত খড়গে আত্মবলিভিন্ন এ মহাযজ্ঞের পূর্ণাহুতি হইবে না। অখণ্ডানন্দ বুঝিয়াছিলেন যে স্বামী বিবেকানন্দের অনুগামীগণকেই সেই মহাব্রত উদযাপনের গুরু দায়িত্ব গ্রহণ করিতে হইবে। ইতিমধ্যে কয়েক মাস যাবৎ রোগশয্যায় শায়িত ব্রহ্মচারী চবেজির যক্ষা হইয়াছে বলিয়া অভিজ্ঞ চিকিৎসক অভিমত প্রকাশ করেন। এই সময় হইতেই তাহার অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আরোগ্য লাভের কোনো আশা আর রহিল না। অবশেষে 1903 খ্রিস্টাব্দের শেষ ভাগে চবেজি চিরবিদায় গ্রহণ করিলেন। এই ত্যাগব্রতী একনিষ্ঠ আশ্রম সেবকের মৃত্যুতে অখণ্ডানন্দ বিশেষ মর্মাহত হইলেন। কয়েক বৎসর তাহার সংস্পর্শে থাকিয়া হিন্দুস্থানী নিরক্ষর আচারনিষ্ঠ ব্রাহ্মণ চবেজির জীবনে কি অদ্ভুত পরিবর্তনই না আসিয়াছিল। তাহার হৃদয়বত্তার কথা শুনিয়া একসময় স্বামী বিবেকানন্দের চোখে জল আসিয়াছিল। বিগত 3 বৎসর আশ্রম পরিচালিত বয়ন ও কাষ্ঠ শিল্প বিভাগে উপযুক্ত শিক্ষক রাখা সম্ভব হয় নাই। 1904 খ্রিস্টাব্দ হইতেই বেতন দিয়া 2 জন সূত্রধর ও 1 জন বয়ন শিল্পী নিযুক্ত করিয়া বিভাগ 2টির উল্লেখযোগ্য উন্নতি সাধন করা হয়। তন্মধ্যে একজন সুনিপুণ সূত্রধর কলিকাতা হইতে আসিলেন। এ সময় তাহার নির্দেশে 2000 টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করা হইল। সূত্রধর বিভাগের ছাত্র সংখ্যা 20, বয়ন বিভাগের 13। 1903 খ্রিস্টাব্দে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী বহরমপুর হইতে 4 মাইল দূরে তাহার বাঞ্জেটিয়া বাগানে বাৎসরিক কৃষি ও শিল্প প্রদর্শনী উদ্বোধন করেন। পরিচালক সমিতির যুবক কর্মীগণ উক্ত বাগান বাটিতে মাসাধিককাল প্রদর্শনীর কার্যের ব্যবস্থার জন্য অবস্থান করিত। এই সময় মাঝে মাঝে স্বামী অখণ্ডানন্দ তাহাদের সঙ্গে প্রদর্শনী গৃহে থাকিয়া প্রদর্শনীর সাফল্যের জন্য তাহার স্বভাবসুলভ উৎসাহের সহিত অক্লান্ত পরিশ্রম করিতেন এবং রাত্রিতে স্বামী বিবেকানন্দের কথা ও তাহার নিজের ভ্রমণের অভিজ্ঞতা গল্পচ্ছলে বর্ণনা করিয়া যুবকদের উৎসাহিত করিতেন। অনাথাশ্রমে প্রস্তুত কাঠের আসবাব ও বস্ত্র প্রভৃতি প্রদর্শনের জন্য একটি বড় স্টল নির্দিষ্ট ছিল। আশ্রম বিদ্যালয়ের ছাত্রগণ প্রতি বৎসর প্রথম পারিতোষিক পাইত এবং প্রদর্শিত দ্রব্যাদির প্রায় সবই বিক্রয় হইয়া যাইত। একদিন স্বামী অখণ্ডানন্দ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন না। আশ্রমের স্টলে শ্বেতাঙ্গ রেশম ব্যবসায়ীরা কয়েকজন এদিক ওদিক ঘুরিয়া দেখিয়া বেড়াইতেছেন। এমন সময় স্থানীয় কয়েকটি যুবক আশ্রম বিদ্যালয়ের প্রদর্শিত শিল্প দ্রব্যাদি দেখিয়া মন্তব্য প্রকাশ করিল, কলকাতা থেকে এসব জিনিস এনে আশ্রমের বলে চালিয়ে দিচ্ছে। শ্বেতাঙ্গদের মধ্যে একজন বাংলা জানিতেন। তিনি যুবকগণের ওই প্রকার মন্তব্য শুনিয়া প্রশ্ন করিলেন, তোমরা কখনো আশ্রমে গিয়েছ?
সেখানকার কাজ দেখেছ? যুবকগণ স্বীকার করিতে বাধ্য হইল যে তাহারা কখনো আশ্রমে যায় নাই এবং আশ্রমের শিল্প বিদ্যালয় সম্বন্ধে কোনো সংবাদই রাখে না। মুর্শিদাবাদ জেলার বহু ভদ্রলোক ও শ্বেতাঙ্গ ব্যবসায়ীগণ আশ্রম বিদ্যালয়ে প্রস্তুত দ্রব্যাদির ভূয়সী প্রশংসা করিতেন এবং প্রয়োজন মতো আসবাবপত্র কিনিতে লাগিলেন। এইরূপে সরকার ও জনসাধারণের দৃষ্টি আশ্রমের কল্যাণমূলক কার্যের প্রতি আকৃষ্ট হয়। অনেকেই অনুভব করিল কতগুলি অসহায় বালক যথার্থই মানুষ হইয়া উঠিতেছে এবং এই আশ্রমের সহায়তায় কালক্রমে তাহারা স্বাধীনভাবে জীবিকা উপার্জনে সমর্থ হইবে। আশ্রমের সকল বিভাগের উন্নতি হইতে থাকিলেও এই সময় গ্রামের কেহ কেহ অখণ্ডানন্দের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার চালাইয়া বহরমপুর শহরেও একটি প্রবল বিরোধী দল গড়িয়া তোলে। এই দল আশ্রমের ক্রমোন্নতির পথে যতই বাধা সৃষ্টি করিত, জেলার শ্বেতাঙ্গ ব্যবসায়ীরা ও উচ্চপদস্থ রাজকর্মচারীগণ ততই আশ্রমের পক্ষ সমর্থন করিয়া প্রতিষ্ঠানটিকে সাহায্য করিতে থাকেন। এই প্রসঙ্গে অখণ্ডানন্দ বলিতেন, সাহেবরাই তো এই আশ্রমের খুঁটি। আমার উপর দিয়ে যখন ভয়ানক ঝড় বইছিল, যখন গ্রামের এক শ্রেণীর লোক আমাকে উচ্ছেদ করবার জন্য কৃত সংকল্প, তখন কেও সাহেব বহরমপুর গ্র্যান্ড হলে আমার সম্বন্ধে বক্তৃতা দেন। তারা আমায় বলতেন, স্বামীজি তুমি ভাবছ কেন, আমরা সর্বদা তোমার পক্ষে, ওদের কাছে পরাভব স্বীকার করো না। বহরমপুরের অন্যতম প্রতিপত্তিশালী জমিদার বনবিহারী সেন আশ্রমের মহৎ উদ্দেশ্য ও অখণ্ডানন্দের নিঃস্বার্থ লোককল্যাণমূলক কর্মসমূহের যথার্থ বিবরণ বিরোধী দলের সম্মুখে তুলিয়া ধরিয়া দলের ওই অনেককে আশ্রমের হিতৈষীতে পরিণত করিতে পারিয়াছিলেন। বাঞ্জেটিয়া শিল্প প্রদর্শনীর পর হইতে আশ্রমের শিল্প শিক্ষায় উদ্যোগ বাড়িয়া গেল। অধ্যক্ষের অক্লান্ত উদ্যম, কাশিমবাজার মহারাজের অর্থ সাহায্য, দেশীয় ও বিদেশীয় পৃষ্ঠপোষকগণের সহানুভূতি নিভৃত পল্লীর প্রতিষ্ঠানটিকে কর্মমুখর করিয়া তুলিল। সকালে বিদ্যালয়ে, মধ্যাহ্নে আশ্রম প্রাঙ্গণে কোথাও তাঁত চলিতেছে, কোথাও সেলাই কল চলিতেছে, কোথাও ছুতারের কাজ হইতেছে, কোথাও বা কয়েকজন ছেলে রেশম বিজ্ঞান শিখিতেছে এবং সাগ্রহে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে রুগ্ন ও সুস্থ রেশম কীটের পার্থক্য দেখিতেছে। সন্ধ্যায় ভজনের পর আবার নৈশ বিদ্যালয়ের পঠন পাঠন চলিতেছে। স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর হইতে অখণ্ডানন্দ সর্বদা নিজেকে কর্মের মধ্যে ডুবাইয়া রাখিতেন। এই সময় একদিন 1904 খ্রিস্টাব্দের শেষার্ধে দিনের কর্মাবসানে গভীর নিশীথে অতীতের নানা কথা ভাবিতে ভাবিতে অখণ্ডানন্দের মনে ভাসিয়া উঠিল হিমালয়ের দিনগুলি। শ্রীরামকৃষ্ণের অদর্শনজনিত ব্যথা দূর করিয়া হিমালয়ই তাহার প্রাণে শান্তি আনিয়াছিল। আজ স্বামীজির অদর্শনে ম্রিয়মাণ মনপ্রাণ পুনরুজ্জীবিত করিতে তিনি হিমালয়ের ধ্যানেই মগ্ন হইলেন। উদ্বোধন পত্রিকা আরম্ভ হইলে একদিন স্বামীজি তাহাকে বলিয়াছিলেন, গ্যাঞ্জেস, আমি বলছি এবার তুই তিব্বত ভ্রমণ লেখ, লোকে অনেক জিনিস জানবে। সেই কথা মনে করিয়া সারাদিন কাজকর্মের পর রাতের পর রাত জাগিয়া তিনি লেখা শুরু করিলেন। তিব্বতে ৩ বৎসর নামক প্রবন্ধ প্রতি মাসে উদ্বোধনে প্রকাশিত হইতে লাগিল। মাসের পর মাস, রাতের পর রাত লিখিয়া তাহাকে প্রবন্ধ প্রস্তুত করিতে হইত। পাঠক সমাজের আগ্রহ ও ঔৎসুক্য ক্রমশ বাড়িতে লাগিল। কথামৃত লেখক শ্রীম ইহা পাঠ করিয়া লেখককে অনুরোধ করেন ভ্রমণের ঘটনাগুলি যেন বিস্তারিতভাবে বর্ণিত হয়।
ভ্রমণকালে কিছু লিখিয়া রাখেন নাই, ভ্রমণ বৃত্তান্ত লিখিব মনে করিয়াও তিনি ভ্রমণ করেন নাই। দীর্ঘ 15 বৎসর পরে কেবল অতীতের স্মৃতিমাত্র সম্বল করিয়া তিনি এই প্রবন্ধ রচনায় মনোনিবেশ করিয়াছিলেন। এই প্রসঙ্গে তিনি লিখিয়াছেন, এই সুদীর্ঘকাল পরে আমি সহায় সম্পদবিহীন হইয়াও এই গুরুতর বিষয়ে হস্তক্ষেপ করিতে সাহসী হইয়াছি। তাহার একমাত্র কারণ এই যে হিমালয়ের যে অপার চৈতন্যময় জীবন্ত মূর্তি একদিন আমার হৃদয়কে সম্পূর্ণ অধিকার করিয়াছিল, তাহা চিরকাল সমভাবে জাগরূক থাকিবে। বিস্মৃতির অগাধ সলিলে সমুদয় বিশ্বব্রহ্মাণ্ড মগ্ন হইলেও আমার চক্ষে হিমালয়ের সে চিন্ময় মূর্তি সদাকাল ভাসমান থাকিবে।